আসসালামু আলাইকুম। উদ্যোক্তা শোতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিএম আদল। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন একজন সফল নারী উদ্যোক্তা শেফাতুন নাহার মিম। তিনি একজন উদ্যোক্তা এবং সফল একজন উদ্যোক্তা। আজকে আমরা এই উদ্যোক্তার গল্প শুনবো, উদ্যোক্তার সফলতার গল্প শুনবো, ব্যর্থতার গল্প শুনবো এবং তার এই উদ্যোক্তা জীবনের পথ চলার গল্পটা শুনবো। সময় যাপন না করে আমরা আমাদের আজকের অতিথির কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি এই উদ্যোক্তা শোতে। তো প্রথমেই আপু, আপনি তো একজন উদ্যোক্তা। আপনার কাছে যেটা প্রথমেই জানতে চাবো যে আপনার উদ্যোক্তার নাম হচ্ছে ব্যঞ্জন। তো জি, ব্যঞ্জনের পথ চলার গল্পটা কিভাবে শুরু হলো বা উদ্যোক্তা জীবনটা আপনার কিভাবে শুরু হলো, সে গল্পটা যদি একটু বলতেন। আমি শুরু করেছিলাম 2019 সালের সেপ্টেম্বর মাসে। অনলাইন পেজের মাধ্যমে আমাদের পথ চলা শুরু হয়েছিল ব্যঞ্জনকে নিয়ে। তারপরে আমরা অনলাইনে ছিলাম মোটামুটি ৪ বছর। ২০২৩ সাল থেকে আমরা অনলাইনের পাশাপাশি আ পাইকারিভাবে মানে অফলাইনেও অ্যাক্টিভ হয়েছি এবং পাইকারিভাবে আমরা সেল শুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা আপু, যে আপনার উদ্যোগের নাম হচ্ছে ব্যঞ্জন, তো ব্যঞ্জন জি। নামকরণের পিছনের ইতিহাসটা বা গল্পটা একটু জানতে চাই, যে এত নাম থাকতে কেন ব্যঞ্জন রাখলেন নামটা? ব্যঞ্জন শব্দটার অর্থ আসলে রান্না করা খাবার। তো আমার রান্নার প্রতি যেহেতু একটা ভালোবাসা ছিল, আমি চেয়েছিলাম খাবার নিয়েই কাজ করতে। তো সেক্ষেত্রে রান্না করা খাবার এই আ ব্যঞ্জন শব্দটার অর্থ এ কারণে এই নামটা আমার পছন্দ হয়েছিল এবং নামটা একটু ভিন্ন রকম। আ তো সে কারণেই ব্যঞ্জন নাম রাখা। আর তার সাথে আরেকটা বিষয় জড়িত আছে, সেটা হলো যে আমি সবসময় চেয়েছি যে আমাদের বাংলাদেশী যে ঐতিহ্যগুলো, বাঙালি যে খাবারগুলো সেগুলো নিয়ে কাজ করতে, সেগুলো অ আমাদের ঐতিহ্যকে তুলে আনতে। তো ব্যঞ্জন নামটাও যেহেতু বাংলা নাম, তো সব মিলায় একটা similarities খুঁজে পেয়েছিলাম। এ কারণে ব্যঞ্জন নামকরণ। আচ্ছা আচ্ছা। আপনি তো মূলত রাজশাহী থেকে খুব সম্ভবত কাজ করছেন। জি, রাজশাহী থেকে। জি জি, রাজশাহী থেকে কাজ করছেন। তো আপনারা আসলে মূলত কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? আমরা ব্যঞ্জন শুরু করেছিল হোমমেড খাবার নিয়ে। তখন আমরা বিভিন্ন রকম পিঠা, নাড়ু আ এসব নিয়ে শুরু করেছিলাম। তো পরবর্তীতে আমরা যখন আ পাইকারিভাবে কাজ করা শুরু করলাম, হোলসেল করা শুরু করলাম, তখনও আমরা এটাই মাথায় রেখেছি যে আ যেটাই করি আমাদের মূল উদ্দেশ্য থেকে যেন আমরা সরে না যাই। সেটা হলো বাঙালি খাবার নিয়ে কাজ করা বা বাঙালি যে ঐতিহ্যকে নিয়ে কাজ করা, সেখান থেকে যেন আমরা সরে না যাই। তো সেই চিন্তাভাবনা থেকে আমরা প্রোডাকশন করা শুরু করলাম নিমকি, চিড়া ভাজা, বাদাম ভাজা, মুনাক্কা, গুড়ের মুড়ালি, চিনির মুড়ালি, যেগুলো একেবারে গ্রামীণ বাংলার খাবার এবং যেগুলো আসলে আ মানে অনেকেই পছন্দ করেন, কিন্তু যেগুলো হয়তোবা প্রপার প্যাকেজিং এর অভাবে বা প্রপার জায়গায় সেটা রিপ্লেস করা হচ্ছে না। এজন্য হয়তোবা অনেকে নিতে আগ্রহ বোধ করেন না। দেখা যাচ্ছে যে হয়তো কোনো সুপার শপে সুন্দর একটা প্যাকিং করে আমি যদি একটা নিমকি রাখি, ১ প্যাকেট নিমকি রাখি, তাহলে অনেকেই কিন্তু সেটা কিনবে। তো এই জায়গাটা আমার মনে হচ্ছে যে আমাদের দেশে এই জায়গাটা নিয়ে কাজ হচ্ছে না। নিমকি বা মুনাক্কা এগুলো প্রোডাকশন হচ্ছে, কিন্তু রাস্তায় খোলা রাস্তার ধারে বিক্রি হচ্ছে। তো সেখান থেকে আমি ভাবলাম যে যেহেতু ব্যঞ্জন বাঙালি খাবার নিয়েই কাজ করতে চায়, তো এগুলো নিয়ে কেন না কাজ করি? এগুলো বড়ভাবে উৎপাদন করা সম্ভব এবং এগুলোর একটা বাজার আছে। তো সেখান থেকে আমরা এখন কাজ করছি নিমকি, চিড়া ভাজা, বাদাম ভাজা, মুনাক্কা এসব আমাদের বর্তমানে আইটেম। আচ্ছা আচ্ছা, আমি একটু পিছনে চলে যাই, কারণ আপনার উদ্যোক্তার উদ্যোগের বয়স প্রায় বা উদ্যোক্তা জীবনের বয়স প্রায় খুব সম্ভবত ৪-৫ বছর হয়ে গেছে। তো জি, জি, সেক্ষেত্রে আপনার যে সেই প্রথম যখন শুরু করেছিলেন, শুরুর জি, ভাবনা এবং আপনার প্রথম প্রোডাক্ট কি ছিল আপনার অবশ্যই মনে আছে খুব সম্ভবত। জি, জি, জি। একদম আমার প্রথম কি দিয়ে শুরু করেছিলেন? আমার ১ম অর্ডার ছিল, তখন পিঠা নাড়ু নিয়ে কাজ শুরু করেছিলাম, যেটা আমি বললাম। তো আমার ১ম অর্ডার ছিল পাটিসাপটা পিঠা। আমার মনে আছে আমার ৫ পিস পাটিসাপটা পিঠা আমার ফার্স্ট অর্ডার ছিল। যেটা আমি আর আমার শাশুড়ি আম্মা মিলে করেছিলাম এবং আমরা ডেলিভারি দিয়েছিলাম আরকি। এটা ফার্স্ট অর্ডার ছিল। ব্যঞ্জনের ১ম অর্ডার। আচ্ছা আচ্ছা, অবশ্যই। তখন ফিলিংসটা কেমন ছিল আপনার, সেই অনুভূতিটা কেমন ছিল আসলে?
উম অনুভূতিটা সেটা তো একদম প্রথম অর্ডার তো খুবই মানে টেনশনে ছিলাম আমরা দুজন। আমার টেনশন দেখে আমার আম্মা মানে শাশুড়ি আম্মাও হেল্প করার জন্য এগিয়ে আসলেন যে, "ঠিক আছে, এত টেনশন করার দরকার নাই, আমিও দেখছি।" উনিও প্যাকিং এ হেল্প করলেন এবং সেটা পৌঁছেও আমার টেনশন কমেনি। মানে পৌঁছানোর পরও আমার মনে হলো যে কখন আ কাস্টমার প্রোডাক্টটা খাবে এবং সেটার কথা বলবে, তারপর যেয়ে আমার টেনশনটা কমবে। তো উনি প্রোডাক্টটা রিসিভ করলেন। খাওয়ার পর যখন আমাকে জানালেন যে হ্যাঁ, পিঠাটা ভালো ছিল, তখন আমার টেনশনটা কমেছিল। ফার্স্ট অর্ডার এর আচ্ছা ক্ষেত্রে আচ্ছা আরকি। আচ্ছা আচ্ছা আপনার সেই প্রথম উদ্যোগ শুরু করা কতদিন পরে আপনি কাস্টমার পেয়েছিলেন বা প্রথম অর্ডারটা এসেছিল? কারণ আমরা যারা উদ্যোক্তা বা আমরা ছোট যারা উদ্যোক্তা আছি আমরা জানি আসলে যে প্রথম যাত্রার শুরুতেই একদম কোনো অর্ডার আসে না দেখা যায় বা লেগে থাকতে হ্যাঁ, হয় হয়তোবা কিছুদিন পরে আমাদের অর্ডার আসে। তো আপনার সেই ফিলিংসটা বুঝি। সেখান থেকে জানতে চাচ্ছি আসলে আপনার কি মনে আছে যে শুরুর যাত্রার কতদিন পরে আপনার অর্ডারটা এসেছিল, প্রথম অর্ডারটা? সম্ভবত সপ্তাহখানেক পর পেজ ওপেন করার। আচ্ছা, 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 আচ্ছা। আমার আচ্ছা পেজটা এখন শুরু থেকে ব্যঞ্জন পেজের রিচ ভালো ছিল। তো আমার ফার্স্ট অর্ডার মনে হয় সপ্তাহ খানেকের মধ্যেই অর্ডারটা এসেছিল আরকি। আচ্ছা, আচ্ছা। আপনি দারুণ একটা কথা বলতেছিলেন যে আপনার উদ্যোগের সাথে আপনার মানে শাশুড়ির গল্প বলতেছিলেন। এটা আসলেই জি, খুব কম শোনা যায়। যে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার পরিবার হয়তো আপনাকে খুব সাপোর্ট দিচ্ছে। আর সেক্ষেত্রে জি। যে আপনার শাশুড়ি আপনাকে সাপোর্ট দিচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, সেই সম্পর্কে আপনি কি বলবেন? আসলে কি আপনার শাশুড়ি কতটা সাপোর্টিভ সেটা তো বোঝাই যাচ্ছে। বা পরিবার আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে সেটা যদি একটু বলেন। না পারিবারিক সাপোর্ট না থাকলে আসলে সম্ভব না। আ আমার বিয়ের ৬ মাস পর ব্যঞ্জন পেজ ওপেন করা হয়। তো ৬ মাস একটা নতুন বউ আসলে আ শ্বশুরবাড়ি থেকে সাপোর্ট না পেলে তো সম্ভব না। ৬ মাসে একটা ব্যবসা তৈরি করা, ব্যবসায় যাওয়া আরকি। তো শ্বশুরবাড়ি থেকে এবং আমার হাসব্যান্ড যথেষ্ট সাপোর্টিভ যার জন্য হয়তোবা ব্যঞ্জন এতদূর আসতে পেরেছে, আমি এতদূর আসতে পেরেছি। আর শুরুতেই আপনি একটা কথা বলছিলেন ভাইয়া যেটা আমি আসলে খুবই লজ্জা পেয়ে গেছি যে আপনি বলছেন সফল উদ্যোক্তা। আমার মনে হয় যে সফল উদ্যোক্তা আমি এখনো না। কারণ সফলতার পথ অনেক বাকি এবং হলো আমি শিখছি। সেই শুরু থেকে এখন পর্যন্ত আমি শিখছি এটাই বলব। হয়তোবা একটুখানি শেখা হয়েছে। আগে একটু কম জানতাম, এখন হয়তো একটু বেশি জানি। কিন্তু সফল উদ্যোক্তা বলাটা ঠিক হবে না। সফলতা আরো আরো অনেক বড় মাপের জিনিস সফল উদ্যোক্তা। আমি এখনো সে পর্যন্ত পৌঁছাতে পারিনি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। বলতে, বলতে আসলে একদিন সফলতা চলে আসে। হ্যাঁ? পজিটিভ কথা বলতে, বলতে আশা করি এভাবে আপনি একদিন সফলতার শীর্ষে পৌঁছে যাবেন। আমরা সেই আশাই করি এবং আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে সফল। সেক্ষেত্র থেকেই মূলত বলা। সেক্ষেত্র থেকে যদি আমি আপনাকে বলি যে আপনি পড়াশোনা কোথায় করেছেন বা সেই শিক্ষা জীবন সম্পর্কে একটু যদি বলতেন। আমি পড়াশোনা করেছি আ ইংরেজি সাহিত্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি সাহিত্যে আমার পড়াশোনা ছিল। আ আমার কলেজ ছিল রাজশাহী কলেজ। রাজশাহী কলেজে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার পরে মানুষ তো চিন্তা করে হয়তো শিক্ষকতা করবে অথবা কোনো চাকরি করবে, সরকারি চাকরি করবে কিংবা বিসিএস দিবে। আপনি সেই চিন্তা ভাবনা থেকে মানে অন্য ধারার চিন্তা করলেন যে উদ্যোক্তা পথে আসলেন কেন? কিংবা আপনি কি আসলে চাকরি পরীক্ষা দিয়েছিলেন কিনা সেটা একটু জানতে চাওয়া। না আমি সেরকম ভাবে চাকরির চেষ্টা করিনি। আর হচ্ছে এটা খুবই কমন প্রশ্ন যে ইংরেজিতে পড়ে কেন উদ্যোক্তা জীবনে আসলাম বা কেন উদ্যোক্তা হলাম। তো আমার মনে হয় যে বলা হয় যে সাহিত্য তো আসলে আ মনের দর্পণ বা সাহিত্য নিজেকে আ জানতে শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা। আমরা বলি যে হচ্ছে নিজে পড়াশোনার উদ্দেশ্য সুশিক্ষার উদ্দেশ্যই হচ্ছে নিজেকে জানা। তো ইংরেজি সাহিত্য আমাকে নিজেকে জানতে সাহায্য করেছে। ইংরেজি সাহিত্যই আমাকে শিখিয়েছে যে আমি কি চাই? কোন পথে গেলে আমার ভালো হবে। তো আমি বলি যে ইংরেজিতে পড়েছি বলেই আমি জানতে পেরেছি যে আমি উদ্যোক্তা হতে চাই। আর সেজন্যই সেখান থেকে আমার উদ্যোক্তা হওয়া। আমি ইংরেজি সাহিত্যে না পড়লে হয়তোবা নিজেকে জানতে পারতাম না। আমি আমি বুঝতে পারতাম না যে আমি কি চাই? কোন পথে আচ্ছা, যাওয়া আচ্ছা। উচিত মানে আমার? আপনি কাজ করছেন সেই ঐতিহ্যবাহী খাবার নিয়ে। হ্যাঁ, জি। সাহিত্যের সাথে কি এর কোনো অ মানে আপনি মানে সাহিত্য থেকে কি কোনোভাবে অনুপ্রেরণা পেয়েছেন কিনা? বা আপনার এটার সাথে কি কোনোভাবে রিলেট করতে পারছেন কিনা? যেমন ফিউশন এড করছেন। এটা কি আপনার মনে হয় যে আপনি যে এই ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন, সেটা কোনোভাবে আপনার এই উদ্যোক্তা জীবনের সাথে রিলেট করতে পারছেন?
ব্যঞ্জনের শুরুটা যেমন হয়েছিল অনলাইন পেজ থেকে আমি বলছিলাম। তো আপনি জানেন নিশ্চয়ই যে অনলাইন পেজে একটা পেজের মাধ্যমে একটা বিজনেস ডেভেলপ করতে গেলে, একটা বিজনেস দাঁড় করাতে গেলে সেখানে কিন্তু কনটেন্ট রাইটিং এর একটা বিষয় খুব ভালোভাবে জড়িত, কনটেন্ট নিয়ে কাজ করা। তো যারা সাহিত্যের ছাত্রছাত্রী হয়, সেটা ইংরেজি হোক, ইংরেজি সাহিত্য হতে পারে, বাংলা সাহিত্য, তারা কিন্তু মানে অল্প বেশি তাদের কম বেশি তাদের লেখনী শক্তিটা থাকে। কারণ ওই রিলেটেড পড়াশোনা যেহেতু আমরা করে আসি। তো সেক্ষেত্রে আমি বলব যে ব্যঞ্জন পেজ এই যে শুরু থেকে রিচটা ভালো ছিল। এখানে একটা বড় কারণ হয়তোবা আমার সাহিত্যে পড়াশোনা। আমি সাহিত্যে পড়েছি জন্যই হয়তোবা আমার পোস্ট গুলো মানুষজন পছন্দ করতেন। এবং সেখান থেকে ব্যঞ্জন প্রথমত ব্যঞ্জন নামটা আমাকে অনেকেই বলেছে যে নামটা খুবই অন্যরকম, ইউনিক নাম। আর দ্বিতীয়ত হচ্ছে আমার পোস্ট গুলো অনেকে পছন্দ করতেন, আমাদের অডিয়েন্সরা পছন্দ করতেন। তো পড়াশোনার ইংরেজি সাহিত্যে যে পড়ার বিষয়টা, সেটা কিন্তু আমার মনে হয় যে এখানে আমার রিলেট হয়েছে আরকি। আমার উদ্যোক্তা জীবনে এই কাজে এসেছে। আরেকটা বিষয় হলো যে সাহিত্য তো আসলে জীবনেরই অংশ। সাহিত্য মানে অনেকে মনে করে যে ভালোবাসা, প্রেম ভালোবাসা এসব তো না। সাহিত্য তো জীবনেরই একটা অংশ। আমাদের দৈনন্দিন জীবনের সবকিছু মিলেই কিন্তু সাহিত্য। হ্যাঁ? যেমন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ, উনার উপন্যাসগুলো যদি আপনি পড়েন, ওখানে কিন্তু দেখবেন উনার উপন্যাসে খাবার সংক্রান্ত বিষয়, রান্না সংক্রান্ত বিষয় বেশ ভালো রকমভাবে উপস্থাপন করা হয়। উনার উপন্যাসগুলোতে আপনি পাবেন, উনার গল্পগুলোতে পাবেন। তো খাবার বাদ দিয়ে আসলে জীবন কোথায়? তাই না? জীবন মানেই তো খাওয়া। তো পড়াশোনার সাথে সাহিত্যের সাথে খাবারের খাবার প্রস্তুতকরণ এবং খাবারের প্রেজেন্টেশন অবশ্যই জড়িত। আচ্ছা, ধন্যবাদ। আপনি তো আসলে দেখা যাচ্ছে যে সেই খাবার নিয়েই কাজ করছেন, জি, হোমমেড বা হোমমেড প্রোডাক্ট আমি বলবো। সেক্ষেত্রে জি। আসলে যেটা, যে আপনি কি আসলে ছোটবেলা থেকে যদি বলি সেই শৈশব বা ছোটবেলা থেকে রান্নার প্রতি কি আপনার ঝোঁক ছিল কিনা, বা এই খাবারগুলোর প্রতি কি ঝোঁক ঝোঁক ছিল কিনা কোনো? হ্যাঁ, ছোট থেকে আমার রান্না ভালো লাগতো। আসলে রান্নাটাই আমার ভালো লাগে ঘরের কাজের মধ্যে। অন্যান্য কাজ আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু রান্নাটা আমার ভালো লাগে। রান্না আমি নিয়মিত করি। নির্দ্বিধায় বলতে হয় যে আপনি ভাগ্যবতী, হ্যাঁ? কারণ হচ্ছে আপনি আপনার পছন্দের জায়গাটাকে প্যাশনে পরিণত করতে পেরেছেন। মানে প্যাশনটাকে কিন্তু আপনি এই যে উদ্যোক্তায় বা উদ্যোগে নিয়ে জি। আসতে পেরেছেন। এটা আসলে সবার দ্বারা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে বলতে হয় যে আপনি অবশ্যই লাকি, বা আপনি আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য অবশ্যই আপনাকে সাধুবাদ জানাই। আপনাকে যদি বলি যে আপনি একজন এই যে রান্না তো করতে পারতেন অবশ্যই। রান্না পারতেন, কিন্তু সেটা তো আপনার শেখা, হয়তোবা আপনার মায়ের কাছ থেকে শেখা বা আপনার নিজের চর্চায় শেখা, যেটাই হোক। কিন্তু পরবর্তীতে এখন তো সেই রান্না থেকে অনেক ফিউশনে হয়তোবা চলে আসছেন আপনি। বা এই যে নতুন ভাবে একটু মোড়কিকরণ করছেন, সেক্ষেত্রে আপনার কি কোনো মানে প্রশিক্ষণ নেওয়া হয়েছে কিনা, বা এই উদ্যোক্তা জীবনে কোনো প্রশিক্ষণ নেওয়া হয়েছে কিনা, যে প্রশিক্ষণগুলো আপনার এই উদ্যোক্তা জীবনে কাজে লাগছে? এমন কোনো প্রশিক্ষণ থাকলে, বা আপনি কোন প্রশিক্ষণগুলো নিয়েছেন সেটা একটু যদি বলতেন। হ্যাঁ, রান্নার উপর প্রশিক্ষণ আমার নেওয়া হয়েছে। আমাদের রাজশাহী আ টিটিসি সরকারি প্রতিষ্ঠান টিটিসি যেখানে কারিগরি প্রশিক্ষণগুলো দেওয়া হয়। সেখানে শেফ এবং বিডব্লিউসিসিআই এর আন্ডারে আমার ৬ মাসের একটা রান্নার ফুড বেভারেজ অ্যান্ড প্রোডাকশন এর উপরে আমি একটা ট্রেনিং করেছি। তারপরে আমাদের প্রফেশনাল একটা প্রফেশনাল একটা কোর্স হয় লেভেল 1, লেভেল 2 রান্নার উপরে। তো আমি লেভেল 2 পর্যন্ত কমপ্লিট করেছি। এই দুটো প্রশিক্ষণ আমার নেওয়া হয়েছে এবং আমার মনে হয় যে এই প্রশিক্ষণগুলো আমার উদ্যোক্তা জীবনে অনেক কাজে এসেছে। কারণ রান্না তো সবাই পারে, সবাই জানে। কিন্তু সে রান্নাটাকে বাণিজ্যিকভাবে বাণিজ্যিকরণ যখন করা হয়, বাণিজ্যিকভাবে যখন আপনি প্রোডাকশন করবেন, বাণিজ্যিকভাবে যখন সেটা প্রাইসিং টা করবেন, তখন আসলে প্রশিক্ষণটা দরকার। তো এই প্রশিক্ষণগুলো আমি নিয়েছি এবং সামনে ইচ্ছা আছে আরো প্রশিক্ষণ গ্রহণ করার। আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে আসলে আপনি তো প্রশিক্ষণ নিয়েছেন, সবাই তো প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয়ে ওঠে না। বা আমাদের এখানে যারা দেখছেন অনেকেই আমাদের আমাদের প্রোগ্রামটি দেখছেন, অনেক উদ্যোক্তা আছেন বা যারা উদ্যোক্তা হবেন, তাদের জন্য, বা আপনার যদি সেই প্রশিক্ষণ থেকে শেখা, বা আপনার যদি কোনো বলার মতো কিছু থাকে যে আসলে যে বাণিজ্যিককরণের জন্য, অর্থাৎ আমরা যে ছোটভাবে শুরু করার পর বাণিজ্যিককরণের জন্য আসলে কোন আহ, কাজগুলো করা উচিত, বা কোন বিষয়গুলো নজর দেওয়া উচিত, যেগুলো নজর দিলে এটা ভালো হবে, আপনার সে বিষয়ে কোনো কথা বললে বলতে পারেন। ১ম এ প্রশিক্ষণের বিষয়টা বলি যে এখন কিন্তু বাংলাদেশ সরকার আমাদের সরকারও চাচ্ছেন যে মানে বেকারত্ব দূর করার জন্য উদ্যোক্তা তৈরি হোক।
তো সরকারের পক্ষ থেকে প্রায় বাংলাদেশের প্রতিটা জেলায় আমি যতটুকু জানি যে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা আছে, শুধু টিটিসি না, মহিলা প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, তারপর যুব উন্নয়ন আছে, এগুলোতে কিন্তু বিভিন্ন রকম কারিগরি বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে রান্নার প্রশিক্ষণ আছে, বিভিন্ন কারিগরি বিষয়, যেটা আপনি যে প্রশিক্ষণটা গ্রহণ করে আপনি উদ্যোগ গ্রহণ করতে পারবেন, উদ্যোগ নিতে পারবেন। তো এই প্রশিক্ষণগুলো, সরকারি প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করা উচিত, কারণ এগুলোতে খরচ খুবই কম। পাশাপাশি আপনি সরকারি একটা সনদপত্র পাবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে শুরু করতে হবে কোন একটা প্রশিক্ষণ নেওয়া হোক বা না নেওয়া হোক, আপনি উদ্যোক্তা হতে চাইলে আপনাকে একটা উদ্যোগ নিয়ে নিতে হবে, মাঠে নামতে হবে। না নামলে কিন্তু আপনি আগাতে পারবেন না। নামার পর আপনি, আপনার সামনে সমস্যা আসবে, সেগুলো সমাধান করবেন, সেখান থেকে কিন্তু এগোতে পারবেন। আর আমার মনে হয় যে ছোট পরিসরে শুরু করাটা ভালো। যেমন ব্যঞ্জন আমি অনলাইন পেজ থেকে শুরু করেছিলাম, কিন্তু শুরু থেকে আমার ইচ্ছা ছিল যে আমি বিজনেসটাকে একটা কারখানা পর্যায়ে নিয়ে যাব, যেটা এখন আমাদের ব্যঞ্জনের এখন বর্তমান যে অবস্থা, আমরা এখন হোমমেড খাবার থেকে বের হয়ে ফ্যাক্টরি ফ্যাক্টরির ইয়েতে চলে এসেছি, বা কারখানার মডেলে চলে এসেছি। কারখানার হিসেবে আমরা প্রোডাকশন করছি, এবং রাজশাহী শহরের মোটামুটি সব বড় বড় কনফেকশনারি গুলোতে ব্যঞ্জনের খাবার পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো এই ইচ্ছাটা আমার শুরু থেকে ছিল, কিন্তু আমি 4 বছর সময় নিয়েছি। আমি চেয়েছি যে অনলাইন থেকে একটু একটু করে প্রচার করতে, অনলাইন থেকে একটু একটু করে অভিজ্ঞতা নিয়ে ছোট পরিসরে শুরু করি, তারপর আমি এই জায়গায় এসেছি, এবং এখানে এসেও আমি ক্রমাগত শিখে যাচ্ছি। কারণ অনলাইন পেজের বিজনেস আর বড় একটা প্রোডাকশনে যাওয়া, কারখানার বিজনেস করা, কারখানার মডেলে দুটো সম্পূর্ণ আলাদা। তো অনেক কিছু শেখার বিষয় আছে, অনেক পার্থক্য আছে, অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তো হয়তোবা এরকম এইসব সমাধান করতে করতে আরো অনেক কিছু শিখে যাব, এটা আশা করি। আচ্ছা আচ্ছা, তো আমি যে ঠিক কারো আছে। উদ্দেশ্যে বলবো যে ছোট পরিসরে শুরু করা উচিত, ছোট পরিসরে শুরু করা উচিত, এবং যে যেটা পছন্দ করে, যে যেটা ভালো পারে, সেই প্যাশন থেকে উদ্যোগটা বেছে নেওয়া উচিত। তাহলে অনেক কিছু ইজি হয়ে যায়। শুনে খুব ভালো লাগলো যে আপনি যেটা বললেন যে রাজশাহীর বেশিরভাগ কনফেকশনারি বা যেখানে আপনি পাইকারি দিচ্ছেন, এই গল্প শুনে অবশ্যই ভালো লাগলো। কিন্তু বিষয়টা হচ্ছে ওই আবারও এই গল্পে ফিরে যেতে চাই যে আপনি যখন শুরু করেছিলেন যে আপনার আহ, খুচরা যে সেল, প্রথম যে সেলটা ছিল, আপনার কাস্টমার যে অর্ডারটা এসেছিল অনলাইন পেজের মাধ্যমে, ঠিক পাইকারি কিভাবে জি, আপনি পাইকারি এঙ্গেজ হলেন? আপনি একজন নারী উদ্যোক্তা, সেই হিসেবে অবশ্যই আপনার স্ট্রাগলটা অনেক বেশি, এটা বলতেই হবে। যতই জি, আমরা বলি না কেন সোসাইটিতে আসলে একজন পুরুষের চেয়ে নারীর স্ট্রাগলটা একটু বেশি থাকে, এটা সত্যি, আসলে এটা সত্যি কথাই। সেক্ষেত্রে আমি যদি বলবো যে আপনি এই গল্পটা একটু জানতে চাই যে কিভাবে পাইকারিতে কনভার্ট করলেন, অর্থাৎ আপনি কিভাবে তাদের সাথে নেটওয়ার্কিংটা করলেন, আপনি যদি সেই গল্পটা একটু বলতেন ছোট করে। আচ্ছা। অনলাইন পেজে তো মোটামুটি অনেকেই জানে যে পেজে পোস্ট করার মাধ্যমে কাস্টমারের কাছে খুব দ্রুত কিন্তু অনলাইনের একটা বড় সুবিধা হলো, অনলাইন পেজে হোক বা অনলাইন মাধ্যম ব্যবহার করলে খুব দ্রুত কাস্টমার কাছে পৌঁছানো যায়, এবং সরাসরি কাস্টমারের কাছে পৌঁছানো যায়। কিন্তু পাইকারি বা কোনো শপের মাধ্যমে যখন আপনি সেল করতে যাবেন, তখন কিন্তু আপনি সরাসরি কাস্টমারের কাছে যেতে পারছেন না, B2B হচ্ছে, বিজনেস টু বিজনেস। তো সেই জায়গায় আমি আমাদের বাড়িটা রাজশাহী সাহেব বাজার এলাকা। হয়তোবা আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে অতীতে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা একটু অপেক্ষা করি যারা দেখছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। স্মৃতি হয়তোবা ডিসকানেক্ট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে। একটু অপেক্ষা থাকি। জি, আপু যেটা বলতেছিলেন। জি, যে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের বাসা রাজশাহী সাহেব বাজার এলাকাতে। তো মূলত আমাদের বাড়ির কাছাকাছি বাজারে বেশিরভাগ কনফেকশনারি গুলো অবস্থিত। তো প্রথম দিকে আমি আমাদের কিছু প্রোডাক্ট স্যাম্পল হিসেবে তাদের কাছে নিয়ে গেছিলাম, এবং আমি বলতে পারি যে এদিক দিয়ে আমার ভাগ্যটা ভালোই, কারণ ওনারা বেশিরভাগ শপকিপারই আমাদের সাথে
মানে কোঅপারেশন করেছিলেন যে রাজশাহীর একজন মহিলা উদ্যোক্তা বা একজন নারী উদ্যোক্তা কোনো কিছু একটা করতে যাচ্ছেন, সহযোগিতা করেছেন। এবং এক্ষেত্রে আমি আরেকটু বলতে চাই, আমি একটা প্রশিক্ষণ করেছিলাম উম বাংলাদেশ মানে বিডার আন্ডারে, বিডার একটা প্রশিক্ষণ করেছিলাম, 1 মাসের প্রশিক্ষণ ছিল সেটা। তো 1 মাসের প্রশিক্ষণে আমাদেরকে মোটামুটি সব সেক্টরের কর্মকর্তাদের সাথে পরিচিত করে দেওয়া হয়েছিল। তো ভোক্তা অধিকারের একজন সম্মানিত স্যার আমাদের একটা সেশন নিয়েছিলেন। তো উনার কাছে আমি যোগাযোগ করি যে স্যার, আমি আমার প্রোডাক্টটা এরকম বাজারে ছাড়তে চাচ্ছি, তো আমার কি কি বিষয়গুলো মাথায় রাখা উচিত বা কি কি পেপারস রেডি করা দরকার বা কিভাবে করলে ভালো হয়, যেহেতু অনলাইনের বিষয়টা তো আলাদা, আর বাজারে ছাড়তে গেলে কিন্তু অনেক লিগ্যাল অনেক ইস্যুগুলো চলে আসে। তো উনি আমাকে অনেক সাহায্য করেছেন সে সময়। তো এভাবে শুরু হলো আরকি, মানে 1টা 2টা দোকান থেকে তারপর আস্তে আস্তে যাওয়া আরকি, এভাবেই। এখনো জি। চলছে, মোটামুটি চেষ্টা করে যাচ্ছি আমরা। খাবার খুব সেনসিটিভ একটা বিষয়, যেটা বলছিলেন যে জি, ভোক্তা অধিকারের রিলেটেড, এবং বিভিন্ন আপনার এটাকে সবসময় কিন্তু দেখা যায় যে খাদ্য অধিদপ্তর যারা আছে বা বাজারে যারা আছেন, একটা টিম জি, সবসময় এটা তদারকিও করে। কারণ জি। খাদ্যের ভেজাল আছে কিনা বা খাদ্যের গুণগত মান কেমন, সেক্ষেত্রে ব্যঞ্জন আসলে খাদ্যের গুণগত মানের ক্ষেত্রে বা মানটাকে ঠিক রাখার ক্ষেত্রে কোন বিষয়গুলো দেখছে, বা কতটা গুণগত মান প্রোডাকশনটা হচ্ছে, সে ব্যাপারে আপনি কি বলতে চান? মূলত আমরা বাজারে নামার আগে বিএসটিআর সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন উদ্যোক্তা শো। যারা আমাদের সাথে যুক্ত আছেন এই এত রাতে, যারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এই শোটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অতিথি, আমাদের খুব সম্ভবত যান্ত্রিক ত্রুটি হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে অতিথি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আশা করি অতিথি আমরা পাবো, শীঘ্রই পাবো। জি আপু, বলেন। আচ্ছা, জি, গুণগত মানের ক্ষেত্রে আমরা প্রথমে বিএসটিআর সনদপত্র সংগ্রহ করেছি। এবং আমাদের, যদিও আমরা কারখানা মডেলে চলে গেছি, কিন্তু সবসময় চেষ্টা করি, যেহেতু হোমমেড খাবার নিয়ে কাজ করার একটা অভ্যাস, সেটা কিন্তু রয়ে গেছে যে আমরা এখন হয়তো বা প্রোডাকশন করছি বেশি পরিমাণে, কিন্তু সেই একই রকম কেয়ার বা একই রকম যত্ন নিয়ে হোমমেড খাবার যেভাবে আমরা করতাম, উম, সেভাবে আমরা করার চেষ্টা করি। এবং আমার মনে হয় যে আমাদের প্রোডাক্টের হয়তোবা স্বাদ কম বেশি হতে পারে, দেখা গেল যে হাতের কাজ যেহেতু কখনো কখনো স্বাদ কম বেশি হতে পারে, কিন্তু আমাদের কোয়ালিটিতে কোনো কাস্টমার কখনো বলতে পারবে না যে আমাদের কোয়ালিটিটা খারাপ। এটা আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করি। অল্প লাভটা যদি অল্প হয়, তারপরেও আমরা চেষ্টা করি যেন কোয়ালিটিতে খাবারটা, ব্যঞ্জনের খাবার ভালো থাকে, বা কোয়ালিটিতে ব্যঞ্জন যেন এগিয়ে থাকে, এটা আমরা চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, ব্যঞ্জনের পথ চলার প্রথম দিকে তো আপনি ছিলেন বা আপনার ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা হয়তো সহযোগিতা করতো। এই মুহূর্তে যেহেতু আপনার কারখানা মডেলে চলে গিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের আহ, যারা কাজ করছেন বা আপনাদের টিমে কতজন টিম মেম্বার আছেন এই আমরা মুহূর্তে? এখন মোটামুটি 7 জনের 7 জন সদস্যের একটা টিম ব্যঞ্জনে। আহ, এবং এই মুহূর্তে আমার সাথে আমার হাজবেন্ড জড়িত। উনি এই কারখানা মোটরে যাওয়ার পর আমি একা আসলে সামলানো একটু কষ্টকর হয়ে গেছিল। তো উনি আমাকে হেল্প করছেন, এবং আমরা দুজন মিলে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি। বলবো না যে খুব ভালো চলছে, কিন্তু চেষ্টা করে যাচ্ছি প্রতি মুহূর্তে, হয়তো ঠেকে ঠেকে শেখার মাধ্যমেই চেষ্টা করে যাচ্ছি। আর আমাদের আমরা দুজন বাদে আরো 5 জন আমাদের সহকর্মী বা সহযোদ্ধা আছেন, যাদেরকে নিয়ে আমরা ব্যঞ্জন টিমে এগিয়ে যাচ্ছে আর কি, যাওয়ার চেষ্টা করছে। জেনে খুব ভালো লাগলো, কারণ হচ্ছে উদ্যোক্তা আসলে সরকারও চাচ্ছে বা আমাদের রাষ্ট্রও চাচ্ছে উদ্যোক্তা বেশি বেশি তৈরি হোক, যেটা মূল উদ্দেশ্য হচ্ছে তারা কর্মসংস্থান করবে।
তো আপনি অবশ্যই কর্মসংস্থান করতে পারছেন, এটি শুনে অবশ্যই ভালো লাগলো, এবং এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা, এবং যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য অনুপ্রেরণা যে আপনি চাইলে কিন্তু আপনি চাকরি করতে পারতেন, চাকরি না জি। করে আপনি আজকে উদ্যোক্তা হয়েছেন। সেখান থেকে আপনি নিজেও ডেভেলপ হচ্ছেন, সোসাইটি ডেভেলপ হচ্ছে, দেশ ডেভেলপ হচ্ছে। এটি আসলে মূলত উদ্যোক্তা হওয়ার সার্থকতা আমি মনে করি। আপনার উদ্যোক্তা জীবনের তো আসলে এখানে অনেক স্ট্রাগল থাকে, তো আপনার অবশ্যই স্ট্রাগল ছিল। সেক্ষেত্রে কি কোনো স্ট্রাগল ছিল কিনা, বা আপনাকে কোন স্ট্রাগলটা বেশি পোহাতে হয়েছে? স্ট্রাগল পোহাতে হয়েছে বা হচ্ছে যদি আমি বলি, সেটা হলো যে বিজনেস সংক্রান্ত আমরা অনেক প্রশিক্ষণ নিয়ে থাকি। ব্যবসা কিভাবে করতে হবে, ব্যবসা কিভাবে করা উচিত, কোন পথে যাওয়া, এগুলো একটা গাইডলাইন হতে পারে। কিন্তু সবশেষে কিন্তু আপনার ব্যবসা আপনাকেই করতে হবে। হ্যাঁ, ব্যবসাটা আপনাকেই করতে হবে, এবং এই যে ব্যবসাটা করা, উম কর্মসংস্থানের বিষয়গুলো ঠিক আছে, কিন্তু একটা বিজনেস করা হচ্ছে যে আপনাকে পার্টিকুলারলি একটা প্রোডাকশন তৈরি করে নিয়ে এসে সেটা উপস্থাপন করে সেটা সেল করে আপনাকে মুনাফা অর্জন করা। তো এই যে বিজনেস করার যে প্রসেসিংটা, আমি চাকরিজীবী পরিবার থেকে এসেছি। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। তো এই ব্যবসা কিভাবে করে, হাউ টু ডু বিজনেস, এই বিষয়ে এটা শিখতে আমার অনেকটা সময় লেগেছে, এবং এখনো শিখতে সময় লাগছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ সরকার চাচ্ছে যে আমরা উদ্যোক্তা সৃষ্টি হোক, উদ্যোক্তারা কাজ করুক, কিন্তু আমার মনে হয় যে এখনো বাংলাদেশ পুরোপুরি ব্যবসা বান্ধব নয়, বা আমাদের সমাজ এখনো পুরোপুরি ব্যবসা বান্ধব না। সমাজে ব্যবসাটা, বিজনেস এখনো নেগেটিভলি নেওয়া হয়। হয়তো অনেকটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, ভবিষ্যতে আরো হবে। কিন্তু এখনো পুরোপুরি বিজনেসটাকে পজিটিভলি দেখা হয় না। আর আমি আরেকটু বলতে চাই যে বাংলাদেশ সরকার চাচ্ছেন যে উদ্যোক্তা তৈরি হোক। কিন্তু আ উদ্যোক্তারা কিন্তু চাচ্ছেন যে তারা লিগালি সামনে এগিয়ে যাক, বা সরকারকে ফাঁকি দিতে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি সরকারি সব নীতিমালা মেনে, সব নিয়ম-কানুন মেনেই বিজনেস করতে। কিন্তু দেখেন, যখন একটা ট্রেড লাইসেন্স করতে হচ্ছে, তখন ট্রেড লাইসেন্সের একটা খরচ দিয়ে আমরা করছি। সেটা কিন্তু আমি মনে করি যে ছোট উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্সের যে খরচটা, যদিও এটা বিভিন্ন এলাকা ভিত্তিতে ভ্যারি করে। কিন্তু আমার মনে হয় যে সব জায়গাতে এই ট্রেড লাইসেন্সের খরচটা আরো কমানো উচিত। তারপর ১ বছর পর যখন সেটা রিনিউ করা হয়, নবায়ন করা হয়, তখন যে ট্যাক্স ভ্যাট গুলো দেওয়া হয়, মানে ১ বছর পর একটা বিজনেস রান করার পর একজন উদ্যোক্তা কতটুকু সক্ষম এই ভ্যাট বা এই ট্যাক্সটা দেওয়ার জন্য, এটা মনে হয় বাংলাদেশ সরকারের আরেকটু চিন্তা ভাবনা করা উচিত। তারপর আমরা এই যে বিএসটি এর কথা যেটা বলছি, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, নিমকি, মোনাক্কা, চিড়া ভাজা, এগুলোকে আপনি যদি ক্যাটেগরি ওয়াইজ ভাগ করেন, তাহলে কিন্তু এগুলো সবগুলো মোটামুটি একই সেম ক্যাটেগরিতেই পড়ছে। একটা নিমকি ময়দা দিয়ে তৈরি করা একটা খাবার। মোনাক্কাও কিন্তু ময়দা দিয়ে তৈরি করা একটা খাবার। তাহলে নিমকি আর মুনাক্কা যদি একই ক্যাটাগরির হয়, তাহলে আমার একটা লাইসেন্স হওয়া উচিত, যেহেতু ক্যাটাগরি হ্যাঁ, ওয়াইজ ভাগ করতে গেলে। সেটা না, কিন্তু আমাকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে মোড়কজাত সার্টিফিকেটটা বিএসটিআই নিতে হচ্ছে। এবং দিন দিন কিন্তু বিএসটিআই এর মান সনদ যেটা, সেটার কিন্তু পরিধিটাও সরকার বাড়াচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো, এবং সেগুলো খরচ কিন্তু যথেষ্ট বেশি। আমরা চাচ্ছি যে সার্টিফিকেট, বিএসটি এর সনদপত্র নিয়েই আমরা বাজারে নামবো। কিন্তু সেটা যদি এত বেশি পরিমাণ হয়, এত বেশি খরচের হয়, তাহলে একজন উদ্যোক্তা কিন্তু চাইলেও সে পারবে না যে তার, ধরেন কারো ৫ টা প্রোডাক্ট আছে, আমাদের ব্যঞ্জনে ৫ টা বা ৭ টা প্রোডাক্ট আছে। প্রত্যেকটার বিএসটিআই সনদপত্র নেওয়া কিন্তু একবারে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো এই জিনিসগুলো যদি সরকার আরেকটু, মানে সফটলি শিথিল দেখে, হয়। হ্যাঁ, শিথিল হয়। আমি শিথিল করতে বলছি না। আমরা সনদপত্র অবশ্যই নিব। ট্রেড লাইসেন্স অবশ্যই করব। ট্রেড লাইসেন্স অবশ্যই রিনিউ করব। কিন্তু সেটা খরচটা যদি একটু কমানো যায়, অর্থাৎ উদ্যোক্তা অর্থাৎ বান্ধব উদ্যোক্তা হয়। ফ্রেন্ডলি হওয়া উচিত, এখনো উদ্যোক্তা হ্যাঁ, ফ্রেন্ডলি না উদ্যোক্তা আসলে। বান্ধব হওয়া উচিত। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা উদ্যোক্তাই চাইবে, এবং এতে কিন্তু সরকারের ক্ষতি হবে না। সরকারের লাভ হবে। কারণ আ রাজস্ব প্রত্যেকটা পাবে। উদ্যোক্তাই তখন চায়, হ্যাঁ, উদ্যোক্তা চাইবে যে আমি লিগাল পথেই বিজনেসটা করি। আমি সার্টিফিকেটটা করে নিই। তারপর ব্যাংক লোনের যে বিষয়টা আছে, সেটা তো আরো অনেক বড় বিষয়। সেদিকে নাই গেলাম। ওই ক্রাইটেরিয়া গুলো যদি নিয়ে কথা বলি, তাহলে আরো অনেক সময় লাগবে। তো এই বিষয়গুলো আসলে আরেকটু সফট হওয়া উচিত, উদ্যোক্তা বান্ধব হওয়া উচিত।
এগুলো একটু চিন্তা ভাবনা করলে আমাদের জন্য ভালো হয়। আর সমাজের বিষয়ে যেটা বললাম যে পরিবার থেকে কিন্তু বাধা আসে। আমি হয়তোবা ভাগ্যবতী, যেটা আপনি বলছিলেন যে পারিবারিকভাবে সেরকম বাধাটা পাইনি। কিন্তু অনেকেই কিন্তু অনেক প্রতিভা আছে বা অনেক প্যাশনেট, কিন্তু তারা সেটা নিয়ে কাজ করতে পারছেন না। কারণ পারিবারিক বাধা, সামাজিক বাধা। ধরেন যে আমরা কোনো দোকানে হচ্ছে সকালবেলা আমাদের প্রোডাক্টটা ডেলিভারি করলাম। তারা আমাদের বলে দিলেন যে এখন টাকা দিব না, সন্ধ্যাবেলা টাকা দিব। এখন সন্ধ্যাবেলা মাগরিবের পর গেলে দেখা যাচ্ছে যে তাদের দোকানে অনেক ভিড়। তাহলে যেতে হবে কখন? ৮টা বা ৮:৩০ ৯টার দিকে। তো আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা, আমার পক্ষে রাত ৯টা ৮:৩০ ৯টার দিকে বের হওয়া কতটুকু সেফ? আমাদের সমাজ একজন নারীকে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছেন যে তিনি রাত ৯টার দিকে বের হয়ে তার পাওনা টাকাটা তুলে আনবেন? আমি একজন উদ্যোক্তা। সরকার বলছে হ্যাঁ, নারীরা উদ্যোগ উদ্যোগ নেক, নারী উদ্যোক্তা তৈরি হোক। কিন্তু একজন নারী কতটুকু সেফ পরিবেশ পাচ্ছেন? তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে কাজ করা উচিত। এগুলোই কিন্তু আসলে স্ট্রাগল। এই বিষয়গুলো জমে, জমে একজন উদ্যোক্তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। এই ছোট, ছোট বিষয়গুলো জমে, জমেই দেখা যাচ্ছে যে চাইলেও অনেকে পারেন না, বা যারা উদ্যোগ নিয়েছেন তারা কন্টিনিউ করতে পারেন না, ঝরে পড়েন। তো এগুলো মাননীয় সরকার যদি ভেবে দেখেন, আমার মনে হয় নারীদের জন্যও ভালো হবে এবং আমাদের সমাজের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। আচ্ছা আপু, লাস্টলি খুব সম্ভবত গত বছর বা লাস্ট কিছুদিন আগে আপনি জি। চাকরি খুঁজবো না চাকরি দিব যে গ্রুপ থেকে আপনাকে সম্মানিত করা হয়েছিল, অর্থাৎ আপনাকে জি। সেরা উদ্যোক্তা বা উদ্যোক্তাদের মধ্যে ভালো একজন সম্মানিত নবীন উদ্যোক্তা উদ্যোক্তা হিসেবে সিলেক্ট স্মারক করে। দেওয়া। জি। আচ্ছা, এটা কি উদ্যোক্তা মানে কি স্মারক দেওয়া হয়েছিল? এটা নবীন উদ্যোক্তা স্মারক ছিল। নবীন উদ্যোক্তা স্মারক দেওয়া হয়েছিল। সেই গল্পটা একটু জানতে চাই। অবশ্যই এটি একটা আপনার অ্যাচিভমেন্ট, এবং একটি জি। আমি মনে করি এটা একটা একজন একজন উদ্যোক্তার জন্য এটা একটা অ্যাচিভমেন্ট। জি। সেই গল্পটা একটু শুনতে চাই যে কিভাবে সিলেক্ট হলেন, বা আপনার সেই ভালো লাগা বা খারাপ লাগা, যেটা অবশ্যই ভালো লাগা, সেই ভালো লাগা ফিলিংসটা কেমন ছিল, সেই গল্পটা একটু জানতে চাই। চাকরি খুঁজবো না চাকরি দিব, এই গ্রুপটা আম, আমার ছাত্র জীবনে প্রথম আলোর মাধ্যমে পাওয়া। চাকরি খুঁজবো না চাকরি দিব। এবং যেহেতু আগে থেকে ইচ্ছা ছিল যে উদ্যোগ নিব, উদ্যোক্তা হব, তো এই গ্রুপের সাথে তখন তো ফেসবুক এত অ্যাভেলেবল ছিল না। আমরা পেপারটা পড়তাম, প্রথম আলোটা পড়ার চেষ্টা করতাম, প্রথম আলোর সাথে সবসময় যোগাযোগ ছিল। তারপর যখন ফেসবুক আসলো, তখন ফেসবুকের মাধ্যমে এই চাকরি খুঁজবো না চাকরি দিব এই গ্রুপে সাথে যোগাযোগ হলো। আমাদের রাজশাহী কলেজের একটা প্রোগ্রামে একবার মুনির স্যার এসেছিলেন, মুনির হাসান স্যার। তো সেটাই ওনার সাথে আমার প্রথম সামনাসামনি দেখা। তো আমার আসলে ওই প্রোগ্রামটার পরে এবং হচ্ছে ওনাকে সামনাসামনি দেখার পর আমার খুব ইচ্ছা ছিল যে এই গ্রুপ নিয়ে আসলে অনেক এক্সাইটমেন্ট কাজ করতো। তো আমি কখনো ভাবিনি যে এই মানুষগুলোর সাথে, এই মুনির হাসান স্যার বা আমাদের আরেকজন সম্মানিত বড় ভাই, যিনি সবসময় আমাদের আমি বলবো যে শুধু আমি না, আমাদের মতো যারা নবীন উদ্যোক্তা আছেন তাদেরকে গাইডার হিসাবে কাজ করেন এবং নিঃস্বার্থ ভাবে কাজ করেন। তিনি হচ্ছেন FM প্লাস্টিকের কর্ণধার আমাদের গাজী তহিদুল ভাই। তো তহিদুর রহমান ভাই। তো এই গাজী ভাইয়া, তারপরে মুনির হাসান স্যার, ইনাদের সাথে সামনাসামনি একটা প্ল্যাটফর্মে যাওয়া বা ওনাদের হাত থেকে পুরস্কার নেওয়া, এই বিষয়টা আসলে খুবই স্বপ্নের মতো ছিল আমার কাছে। যে যাদেরকে আমি ছাত্র অবশ্যই। জীবনে দেখে এসেছি, যাদেরকে নিয়ে ভাবতাম, তাদের হাত থেকে পুরস্কার নেওয়া, এটা খুবই অনন্য একটা অভিজ্ঞতা ছিল। এবং আমি এখন পর্যন্ত আমি মনে করি যে এই পুরস্কার আসলে আমাকে শুধু আমার আমার উদ্যোগকে সম্মানিত করেনি, আমাকে মানে অনেক বেশি হোপফুল করেছে অনুপ্রাণিত। যে না আমি সম্মানিত ঠিক না, মানে আমাকে একটা ইয়ে করেছে, ইনশিওর করেছে যে আমি অনুপ্রাণিত ঠিক দিয়েছে। পথে হ্যাঁ, ঠিক পথে হয়তোবা আছি। উদ্যোক্তা জীবন তো আসলে অনেক কঠিন। উদ্যোক্তা জীবনে দেখা যায় যে প্রফিট বের করা বা অর্থ উপার্জন করাটা খুবই কঠিন। দেখা যাচ্ছে যে আপনি ইনভেস্টের পর ইনভেস্ট করে যাচ্ছেন কিন্তু ব্রেক ইভেন্ট আসছে না। ব্রেক ইভেনে এখনো পৌঁছাতে পারছেন না। তো সেই জায়গায় চলতে গেলে অনেক মানসিক শক্তি লাগে। তো এই উদ্যোক্তা, নবীন উদ্যোক্তা স্মারকটা আমার কাছে স্টিল নাও আমার কাছে হলো অক্সিজেনের মতো। আমি যখনই এই পুরস্কারটা দেখি তখনই মনে হয় যে না, আমাকে পথ চলতে হবে এবং আমি পারবো। আমি হয়তোবা সঠিক পথেই আছি। তো খুবই অনন্য একটা অভিজ্ঞতা ছিল। ব্যঞ্জন নিয়ে ভবিষ্যৎ কি স্বপ্ন দেখছেন, যদি বলি আপনার স্বপ্নের কথা? কারণ স্বপ্ন তো মানুষ দেখেই, মানুষ স্বপ্ন, উদ্যোক্তারা স্বপ্ন দেখে বলে উদ্যোক্তা হতে পারে, যারা স্বপ্নবাজ তারাই উদ্যোক্তা হয়।
সেক্ষেত্রে জি। যে শুরু করেছিলেন 4 বছর আগে বা প্রায় 5 বছর আগে, যেটাই বলি না কেন, সেক্ষেত্রে ভবিষ্যৎ বা এই উদ্যোক্তা জীবন নিয়ে বা এই ব্যঞ্জন নিয়ে আপনি কি স্বপ্ন হুম। দেখছেন? ব্যঞ্জন নিয়ে আহ শুরুতেই আমার স্বপ্নটা ছিল যে আমরা ওই যে যেটা বলছিলাম যে একটা কারখানা বেসড একটা করব, যেখানে অনেক প্রোডাকশন হবে, অনেক মানুষজনের কর্মসংস্থানের বিষয় হবে। এরকম বড় বড় স্বপ্ন তো শুরুতে সবাই দেখে। তো তারপরে স্বপ্নর কিছুটা অংশ সত্যি হয়েছে। আমরা খুব ছোট করে হলেও একটা কারখানা মডেলে যেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং খুব ছোট পরিসরে হলেও কিছু মানুষের কর্মসংস্থান ব্যঞ্জনের মাধ্যমে হয়েছে। এটা একটা আমাদের অর্জন বলতে পারি। তো আমি স্বপ্ন দেখি যে ব্যঞ্জন আসলে শুধু রাজশাহী কেন্দ্রিক এখন অফলাইনে যেহেতু কাজ করছি, শুধু রাজশাহী কেন্দ্রিক আমরা বিজনেস করছি। তো গোটা বাংলাদেশ ব্যঞ্জনকে চিনবে। ব্যঞ্জনের প্রোডাক্ট গুলো, ব্যঞ্জনের পণ্যগুলো গোটা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং সবাই ব্যঞ্জনকে চিনবে আমাদের দেশীয় একটা পণ্য হিসেবে। এবং যদি সম্ভব হয়, আমি জানি না আমি সম্ভব করতে পারবো কিনা, তবে আমার স্বপ্ন আছে যে এটা দেশের গণ্ডি পেরিয়ে একসময় আমি হয়তো বহির্বিশ্ব ছড়িয়ে দিতে দেওয়ার আশা রাখি, স্বপ্ন দেখি যে ব্যঞ্জন অনেক দূর যাবে। বাংলাদেশি একটা পণ্য হিসেবে বাংলাদেশকে ব্যঞ্জন রিপ্রেজেন্ট করবে, এটা স্বপ্ন দেখি। ইনশাল্লাহ আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে, আমরা আশাবাদী, এবং আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক সেই কামনাই করি। তো এত রাতে আপনি যে এই আপনার এত শত ব্যস্ততার মাঝেও একজন উদ্যোক্তা, আপনি যে ব্যস্ত এবং আপনি যে প্রোডাকশন নিয়ে কত কাজ, আমরা উদ্যোক্তা জীবনটা বুঝি, সেক্ষেত্রে যে বলতে চাই যে এত ব্যস্ততার মাঝেও যে এই উদ্যোক্তা শোতে আপনি এসেছেন, আমাদের সময় দিয়েছেন, অবশ্যই আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো সবশেষ যেটা বলতে চাই যে এই আমাদের এই উদ্যোক্তা শো নিয়ে আপনি যদি কিছু বলতে চান। আমি একটু বলি যে ব্যঞ্জন একদম শুরুতে অনলাইন একটা পত্রিকায় ব্যঞ্জন সম্পর্কে একটা আর্টিকেল বের হয়েছিল এবং সেটা আপনার করা। আমি বরাবরই সব জায়গায় বলি এবং আমি খুব কৃতজ্ঞতা ফিল করি যে কেউ ব্যঞ্জনকে নিয়ে যখন লেখেনি, আমার রাজশাহীতেও লেখেনি, তখন আপনি লিখেছিলেন পিরোজপুর থেকে। তো আপনার প্রতি আমি বরাবরই খুব গ্রেটফুল ভাইয়া, এবং আজকেও যে আপনি আমাকে ইনভাইট করে নিয়ে এসেছেন, আমার কথাগুলো শুনছেন, বা এই শো এর মাধ্যমে অনেকেই আমাকে শুনছেন, ব্যঞ্জন সম্পর্কে জানছেন, তার জন্য আপনার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। এবং আপনার উদ্যোগ যে পিরোজপুর.com যেটা আছে সেটা নিয়েও আমি খুব আশাবাদী, ইনশাল্লাহ আপনি অনেক দূর যাবেন। এবং উদ্যোক্তাদের নিয়ে কাজ করাটা আসলে অনেক বড় বিষয়। আপনি নিজে একজন উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের নিয়েই কাজ করছেন। তো আপনার জন্য অনেক শুভকামনা এবং অনেক শ্রদ্ধা ভাইয়া। এই শো ইনশাল্লাহ কন্টিনিউ থাকবে এবং আমার মতো আরো অনেক গেস্ট আসবেন, তারা তাদের উদ্যোগের কথা আমরা তাদের কাছ থেকে শুনবো, তাদের জার্নিটা শুনবো। এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপু। আসলে চেষ্টা আমরা করি যে আমরা এটাই মনে করি যে আমরা যারা উদ্যোক্তা আছি, আমাদের উদ্যোক্তার স্ট্রাগলটা আমরা বুঝি। কারণ আমি একজন উদ্যোক্তা, আপনি একজন উদ্যোক্তা, উদ্যোক্তার স্ট্রাগলটা আমরা বা উদ্যোগ জীবনের স্ট্রাগলটা বুঝি। আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদের পথ চলা তো শুরু ছোট থেকে। সেক্ষেত্রে আমাদের জি। অনেক বাধা বিঘ্নতা থাকে, যেমন এই যে বললেন যে অর্থের যে একটি যোগান বা অর্থের জি। আমাদের কিন্তু লগ্নি বা অর্থের লোন নাই, অনেক কিছু আমাদের কিন্তু নানা প্রতিবন্ধকতা থাকে। সেক্ষেত্রে জি। অন্য একটা কোম্পানি দেখবেন যে বাংলাদেশের বা অন্য কোনো কোম্পানি বা অন্য একটি প্রতিষ্ঠান যা অনেক টাকা আছে, যারা বড় প্রতিষ্ঠান, তারা কিন্তু আসলে তাদের প্রমোশন, তাদের মার্কেটিং যেটাই বলে, তারা অনেক টাকা স্পেন্ড করতে পারছে। মূলত জি। আজকের এই উদ্যোক্তা শোটির আয়োজন করার কারণটা হচ্ছে এখানে যে আমরা ছোট উদ্যোক্তা বা আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদের ওই ধরনের বাজেট নাই বা আমাদের ওই ধরনের প্রচার প্রসার করার জন্য আমরা প্রচুর যে এখানে যে মার্কেটিং যে স্পেন্ড করতে হয়, যে টাকাটা স্পেন্ড করতে, আমাদের অত টাকা নাই, আমরা সেটা পারি না। কিন্তু আমরা যদি আমাদের জায়গা থেকে সবাই মিলে যদি আমরা একে অন্যকে প্রচার করি বা আমরা সবাই মিলে যদি আমাদের যে চ্যানেল গুলো আছে সেগুলো ইউজ করে যদি আমরা প্রচারণা করি, তাহলে আমরা মনে হয় আমরা আহ, আমরা আলাদা যদি হই তবে ভিন্ন, তবে সবাই যদি সম্পৃক্ততা হয় তখন কিন্তু শক্তিটা আসলেই ভিন্ন। এবং সবাই মিলে যদি আমরা সেই প্রচার প্রচার একে অন্যকে প্রচার করি বা এই উদ্যোক্তা ও উদ্যোক্তাদের প্রচার করি, আমার মনে হয় যে এটা একটি ভালো একটি মাধ্যম হতে পারে। সেই চিন্তা ভাবনা থেকেই মূলত আমি এই যে আমাদের উদ্যোক্তা শো, এটা আসলে যাত্রা শুরু করেছি এবং আমরা এটা ইনশাল্লাহ চালিয়ে যাব। এবং এই শো এর মাধ্যমে বলতে চাই যে আপনার যদি কোনো আশেপাশে যদি কোনো এ ধরনের উদ্যোক্তা থেকে থাকে যারা স্ট্রাগল করছে বা উদ্যোক্তা জীবনের যাদের গল্প আছে, তারা আমাদের জি। এখানে আসতে পারে এবং আমরা তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাবো, অতিথি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি এই শো এর মাধ্যমে।
এবং আপনারাও নমিনেট করতে পারবেন, আপনারাও জানাতে পারবেন আমাদের যে এ ধরনের স্ট্রাগল যারা করছে, এই ধরনের উদ্যোক্তা যাদের গল্প আছে বলার মতো, তারা আমাদের এখানে আসবে। এবং আমি নিজে যদি যারা আছে উদ্যোক্তা তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে, অবশ্যই তাদেরকে ওয়েলকাম করব, তারা অতিথি হিসেবে আসবে। এবং যারা আশেপাশে যাদের অন্য যারা আছেন, যদি আপনাদের বলার মতো কেউ থাকে যে আসলে এই উদ্যোক্তা একজন আছেন ভালো কাজ করছেন, অবশ্যই আমরা এই আমাদের উদ্যোক্তার সাথে স্বাগত জানাচ্ছি। সবাই আমাদের এখানে আসবেন এবং আমরা মনে করি যে উদ্যোক্তারা মিলেমিশেই আমরা সামনের দিন এগিয়ে যাব। যান্ত্রিক ত্রুটি হচ্ছিল খুব সম্ভবত, কয়েকবার যান্ত্রিক ত্রুটি হচ্ছে, কিন্তু উদ্যোক্তারা আসলে ত্রুটিকে ভয় পায় না, উদ্যোক্তারা বাধা বিঘ্নকে ভয় পায় না। তারা সবাই মিলে এভাবে আমরা সবাই মিলে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো আমাদের এই শোতে আপনি যে যুক্ত হয়েছেন এই কারণে আপনাকে অশেষ ধন্যবাদ, এবং যারা আমাদের এই গভীর রাতে আমাদের এই আয়োজন শুনছেন সময় ক্ষেপণ করে, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করছে, এখানেই শেষ করছি। ধন্যবাদ ভাইয়া।